আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের হুঁশিয়ারি, পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রাশিয়ার পাশ্চাত্যের বাকযুদ্ধ, তারা রাশিয়াকে পরাজিত করতে তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। এবং সবচেয়ে বড় নৌমহড়া শুরু রাশিয়ার, অংশ নিচ্ছে চীনও। আরও জানিয়ে দিব ব্রিক্স নিরাপত্তা বৈঠকে যোগ দিতে রাশিয়া গেছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা। এবং সবশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্য পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি। রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ পশ্চিমা দেশগুলো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ পর তেহরানের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি কথা বলেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়া ফেডারেশনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে পশ্চিমারা যে দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কানাইনি বলেন, পশ্চিমাদের বৈরীনীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ ধারাবাহিকতা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের সংঘাতের হস্তক্ষেপের অভিযোগ, ইরানের এয়ার পরিষেবা প্রদানের জন্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের বিষয়ে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি পররাষ্ট্রমন্ত্রীদের অস্বাভাবিক বক্তব্যে তীব্র নিন্দা করেন নাসের কানাইনি। তিনি বলেন, আমেরিকা এবং 3টি ইউরোপীয় দেশ ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারী এবং তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গাজা গণহত্যা অংশীদারের পরিণত হয়েছে। এসব দেশকে তাদের ভুল নীতির জন্য জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেন ইরানের মুখপাত্র। গতকাল ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স ঘোষণা করেছে যে তারা ইরানের সাথে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিল করবে এবং দেশটির জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করবে। রাশিয়া পাশ্চাত্যের বাকযুদ্ধ, তারা রাশিয়াকে পরাজিত করতে তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। পারস্টুডে ইউক্রেন সংকটের বিষয়ে বিভিন্ন দেশের কথা ও কাজের মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে উল্লেখ করে একজন সিনিয়র রাশিয়ান পার্লামেন্ট সদস্য বলেছেন, পশ্চিমারা পাগল হয়ে গেছে। রাশিয়ার জাতীয় সংসদ নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কি রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের কঠোর সমালোচনা করেছেন। পারস্টুডে জানিয়েছে, লিওনিড স্লুটস্কি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা সমর্থকরা কিয়েভের রাশিয়ার রেড লাইন অতিক্রম করার জন্য চাপ দিচ্ছে এবং মস্কো আবাসিক এলাকার সর্বশেষ হামলার ঘটনা এর প্রমাণ। রুশ সংসদ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধানের এই বক্তব্য অনুযায়ী মস্কো ইউক্রেনকে সামরিক সহযোগীদেরকে জবাবদিহিতার সম্মুখীন করবে। তিনি আরো বলেছেন, পশ্চিমা তাদের আধিপত্য বজায় রাখতে এবং রাশিয়াকে কৌশলগত পরাজয় ঘটাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পায়তারা করছে। রাশিয়ার এই সংসদ সদস্য বলেছেন, আমির পাশ্চাত্যের দ্বিমুখী আচরণের মুখোশ খুলে দিতে চায়। ইউক্রেনের আমেরিকায় অস্ত্র দিয়ে রাশিয়ায় বেসামরিক মানুষকে হত্যা করার অনুমতি দেওয়া উচিত কিনা সে ব্যাপারে আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন দাবি করে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন। কিন্তু তারা কি মনে করে যে এভাবে নিষেধাজ্ঞা দিয়ে অন্যদেরকে মার্কিন পদাঙ্ক অনুসরণ করতে বাধ্য করতে পারবে? ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ তোলেন। ব্লিংকেনের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে এমন সময় ভিত্তিহীন অভিযোগ তুলেছেন যখন এর আগে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এবং সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ইরান থেকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে আমেরিকার মিডিয়াকে দাবি সত্যতা নিশ্চিত করেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ইউক্রেন সংকটের ব্যাপারে ইরানের নীতি স্পষ্ট এবং অপরিবর্তনীয়, আর রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর যে দাবি করা হচ্ছে তা মূলত কিছু পশ্চিমা দেশের রাজনৈতিক উদ্দেশ্যমূলক বার্তা যা সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান ইউক্রেনের সংকটের শুরু থেকে এখন পর্যন্ত কখনো এই সামরিক সংঘাতের অংশ ছিল না জানিয়ে ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে ইরান প্রথম ক্ষেত্রে ইউক্রেনের সংকট ও রাজনৈতিক সমাধান কথা বলে আসছে। সবচেয়ে নৌ মহড়া শুরু রাশিয়ার, অংশ নিচ্ছে চীনও। আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করছে রাশিয়া। মঙ্গলবারই এই মহড়া শুরুর ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওশান 2024 নামে এই মহড়াটি প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরের একযোগে চলবে এবং এতে কিছু চীনা যুদ্ধ জাহাজ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। পুতিন এক ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়া উদ্বোধনে যোগ দিয়ে বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা, পাশাপাশি তাদের আন্তঃকার্যকর্মতা ক্ষমতা পরীক্ষা করা। মহড়া রাশিয়ার 400টিরও বেশি যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় 120টি বিমান এবং 90,000-এর বেশি কর্মী জড়িত। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্র বেলেসভ। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এত উচ্চ নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রুশ সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এই মহড়াগুলো তাকে কাজে লাগবে। এদিকে চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী বাহ্যিক হুমকির মোকাবেলা তাদের সক্ষমতা বাড়ানোর জন্য জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে দক্ষতামূলক প্রশিক্ষণের উপর এই যৌথ মহড়া শুরু করেছে বলে জানিয়েছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। তিনি বলেন, চীন এবং রাশিয়া তাদের কৌশলগত সমন্বয়কে আরও গভীর করতে এবং যৌথভাবে নিরাপত্তার হুমকি মোকাবেলার ক্ষমতা জোরদার করার জন্য এই যৌথ মহড়ার আয়োজন করেছেন। আর এভাবেই বেইজিং আলোচনা হবে রুশ কর্মকর্তাদের সাথেও। ব্রিক্স নিরাপত্তা বৈঠকে যোগ দিয়ে রাশিয়া গেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আল আকবর আহমদিয়ান ব্রিক্সভুক্ত দেশগুলো নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রাশিয়া পৌঁছেছেন। 10 থেকে 15 সেপ্টেম্বর এই সম্মেলন চলবে। এজন্য গতকাল রাশিয়ার বন্দর নগরী সেন্ট পিটার্সবার্গে পৌঁছান তিনি। ব্রিক্স নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আহমদিয়ান ইন্দোনেশিয়ান, তুরস্ক, কাজাখস্তান, সার্বিয়া, থাইল্যান্ড, বেলারুশ, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, উজবেকিস্তান, নিকারাগুয়া, কিউবা, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মৌরিতানিয়া এবং ওরাসহ ব্রিক্স প্লাস দেশগুলো নিরাপত্তা বিষয়ক ভারপ্রাপ্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে আরেকটি বৈঠকে যোগ দেবেন। সমাবেশের পাশাপাশি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তার কয়েকজন সমকক্ষকের সাথে আলোচনা করবেন। এছাড়া রাশিয়া কর্মকর্তাদের সাথে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন বলে কথা বলেছেন। দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক জোট ব্রিক্স প্রাথমিকভাবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। চলতি বছর এই জোটের ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়াকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্য পৌঁছেছেন মার্কিন পারমাণবিক সাবমেরিন। সেটি এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডার অপারেশন এলাকায় প্রবেশ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলো এই অঞ্চলে পাঠানো সামরিক সম্পদগুলোর মধ্যে এটি নতুন সংযোগ। মঙ্গলবার পেন্টাগনে প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার জর্জিয়ার সাবমেরিনের বিষয়টি নিশ্চিত করেছেন খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন আগস্ট মাসে সাবমেরিনটি মডারেট অর্ডার করেছিলেন, যখন অঞ্চলটি ইরান এবং এর মিত্রীয় সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত নিচ্ছিল। তাদের মধ্যে হামাস এবং হিজবুল্লাহ শীর্ষ সদস্যদের হত্যা করা হয়েছিল। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, যা গত কয়েক মাসে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে প্রাথমিক হামলা চালিয়েছিল। ইরান তার প্রতিক্রিয়া জানাতে হুমকি দিয়ে চলছে, কিন্তু এখনো কিছু করেনি। মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরান এখনো ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগন উল্লেখ করেছেন, ইরানের কাছে মার্কিন সামরিক সম্পদের উপস্থিতি বৃদ্ধি টেকসানে প্রভাব ফেলছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2 সপ্তাহের আগের মধ্যে পৌঁছেছেন, যা ইন্দো প্যাসিফিক থেকে দ্রুত স্থানান্তরের নির্দেশ পেয়েছিল। এছাড়া ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের এই অঞ্চল উপস্থিত থাকাতে বলা হয়েছে, যদিও এটি শীঘ্রই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা যদি না অ্যাস্টিন অন্য কোনো সম্প্রসারণের নির্দেশ দেন। বর্তমানে সেন্ট্রাল কমান্ডার অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা অবস্থান করছে। অন্যান্য সামরিক সম্পদের